যদি আপনি এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট আবেদন না করে থাকেন আপনার কিংবা আপনার পরিবারের কোনো সন্তানের, তাহলে এখন আপনি কিন্তু অনলাইনে 2024 সালের নতুন নিয়মে জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে আপনাদের সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে নতুন করে আপনি কীভাবে সার্টিফিকেট আবেদন করবেন। যদি আপনাদের বাচ্চার বয়স কম থাকে কিংবা আপনার বয়স যদি 40, 50 কিংবা 100 বছর কিংবা 17, 18, 20 ইত্যাদি হয়ে থাকে, তো আপনি কীভাবে অনলাইন থেকে আপনার সার্টিফিকেট আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনার চ্যানেল করতে হবে। আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে, জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটে। তো আমি আপনাদের সুযোগ ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আসতে পারবেন। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে মেনু বার রয়েছে, এই মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সিটিজেন সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে বার্থে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন রয়েছে। তো আরেকটি অপশন রয়েছে কিন্তু ডিলেট বার্থ রেজিস্ট্রেশন, যাদের বয়স 10 বছর কিংবা 20 বছর কিংবা 50, 100 ইত্যাদি হয়ে গিয়েছে, তো আপনারা কী করবেন, ডিলেট বার্থ রেজিস্ট্রেশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আর যাদের বাচ্চার বয়স এক দিন কিংবা 10 দিন কিংবা 12 দিন, তারা কী করবেন, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। দুটো পদ্ধতি কিন্তু সেম রয়েছে। তো আপনি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারেন অথবা ডিলেট বার্থ রেজিস্ট্রেশন রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে ইন্টার মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি যে রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন। এরপর নিচে আপনার রিপোর্টিং ডেট রয়েছে, যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটি শো হবে এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে শিশুর আপনাদের জন্ম তারিখ কী রয়েছে তা উল্লেখ করবেন, অথবা আপনাদের জন্ম তারিখ কী রয়েছে ডকুমেন্টসে তা দেখে আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন আপনাদের অ্যাকর্ডিং যেটি হয়ে থাকে। তারপর হচ্ছে জেন্ডার, তো আপনার জেন্ডার কী রয়েছে, মেল, ফিমেল নাকি আদার্স, অথবা আপনার শিশুর জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর যারা আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে আপনি পদবি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি, তো সেই শিশুটি সিঙ্গেল হয়েছে নাকি টুইন্স হয়েছে, দুইজন একসঙ্গে হয়েছে নাকি সিঙ্গেল, তো যেটি হয়ে থাকে অ্যাকর্ডিং সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, জন্মের স্থান, শিশুটির জন্ম কোথায় হয়েছে কিংবা আপনাদের জন্ম কোথায় হয়েছে, যারা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেটি আপনি এখান থেকে উল্লেখ করবেন। যদি হসপিটাল হয়ে থাকে তো হসপিটালে আপনি সিলেক্ট করবেন, যদি বাড়িতে হয়ে থাকে সেটা আপনি বাড়ি সিলেক্ট করবেন, কিংবা আদার্স কোনো জায়গায় হয়ে থাকলে আপনি আদার্স সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। আমি আপনাদের সমস্ত ধাপ দেখিয়ে দেবো। যদি হসপিটাল হয়ে থাকে আপনি হসপিটাল সিলেক্ট করবেন। এরপর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টের হসপিটালে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেই হসপিটালটি ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যাল এরিয়া নাকি ডেভেলপমেন্ট অথরিটি নাকি, যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ব্লক বা মিউনিসিপ্যাল নাম কী রয়েছে সেটি সিলেক্ট করবেন। এরপর হসপিটাল টাইপ কী রয়েছে, গভর্নমেন্ট হসপিটাল হয়েছে নাকি প্রাইভেট হসপিটালে, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে হসপিটালের নাম কিন্তু শো হয়ে যাবে, তা আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি বাড়িতে হয়ে থাকে সেটা আপনি হোম সিলেক্ট করবেন। এরপর স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, রুরাল নাকি আরবান এরিয়া সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনাদের জায়গার নাম সিলেক্ট করে নেবেন, পঞ্চায়েতের নাম কী রয়েছে এরিয়া সেটি আপনি সিলেক্ট করবেন, ভিলেজ বা টাউনের নাম কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি পিন করে এখানে বসিয়ে দেবেন। নিচে রয়েছে কিন্তু পিতার তথ্য, যারা আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির পিতার নাম কী রয়েছে ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নামে আপনি পদবি উল্লেখ করে দেবেন। ইমেল আইডি যদি থাকে তো উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার থাকলে আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু টাইপ অফ আইডি, পিতার কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস উল্লেখ করতে হবে, হয়তো আধার কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে রেশন কার্ড, নাহলে পাসপোর্ট উল্লেখ করে দেবেন। যদি উপরে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অনেকের বয়স যাদের 50, 60, 100 হয়ে গিয়েছে তাদের পিতামাতার কিন্তু ডকুমেন্টস থাকে না অনেকের কাছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, নট অ্যাভেলেবল দেখতেই পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আইডেন্টিটি সার্টিফিকেট লাগবে বাই রেজিস্ট্রির কাছ থেকে অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটা আইডেন্টিটি সার্টিফিকেট নিতে হবে এবং সেটি আপনাদের এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। আর আপনাদের পিতার যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা পাসপোর্ট থাকে সেটি আপনি সিলেক্ট করবেন, সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন এবং সেই ডকুমেন্টসটিকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। ঠিক একরকমভাবে যারা আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার মায়ের নাম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন, মায়ের ইমেল আইডি মোবাইল নাম্বার তাহলে উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর মায়ের কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড নয়তো ভোটার কার্ড, নাহলে রেশন কার্ড, নাহলে পাসপোর্ট, যেমন একটি ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন আপনাদের মায়ের যে ডকুমেন্টস থাকে এবং সেই ডকুমেন্টস নাম্বারটা উল্লেখ করে দেবেন এবং ডকুমেন্টসটিকে আপনি 250 কেবির মধ্যে
পিডিএফ আকারে আপলোড করে দেবেন। আর যদি আপনার মায়ের কোনো ডকুমেন্টস না থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন নট অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি সার্টিফিকেট লাগবে বাই রেজিস্ট্রির কাছ থেকে অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে, এবং সেই ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু মাতৃমা আইডি, এটা আপনি উল্লেখ করতে হবে না, নিচে আপনি চলে আসবেন। তো এখানে বলা হয়েছে কিন্তু শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, যখন শিশুটির জন্ম হয়েছিল তখন মায়ের ঠিকানা কোথায় রয়েছে। অবশ্যই কিন্তু মায়ের ঠিকানা তখন শ্বশুর বাড়িতে থাকে, সেক্ষেত্রে শ্বশুরবাড়ির অ্যাড্রেস যা রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন, বাড়ির নাম্বার, এরপর রাস্তার নাম, অঞ্চল বা পোস্ট অফিস, পিনকোড, স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, রুরাল নাকি আরবান এরিয়া সেটি আপনি সিলেক্ট করবেন, ব্লক অনুসারে নাম কী রয়েছে তা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন মাতার স্থায়ী ঠিকানা। তো মায়ের স্থায়ী ঠিকানা কী রয়েছে, যদি উপরে যে অ্যাড্রেসটি আপনি উল্লেখ করলেন এই অ্যাড্রেসে যদি মায়ের স্থায়ী ঠিকানা হয়ে থাকে, সেটা অবশ্যই আপনি কী করবেন, এই বক্সে রয়েছে বক্সে টিক মারিয়ে দেবেন, অটোমেটিক এই সমস্ত ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিংবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আলাদা কোনো জায়গায়, সেটা আপনি এই বক্সটা আনটিক রেখে এগুলো ফিল আপ করে নেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। এই ফর্মটি যে ফিল আপ করছে সেই ব্যক্তির ঠিকানা কোথায় রয়েছে। তো যদি এক কথায় উপরে অ্যাড্রেসটি হয়ে থাকে, যদি আপনাদের শিশুর আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং এই অ্যাড্রেসেই আপনার অ্যাড্রেস, সেটা অবশ্যই আপনি কী করবেন, এই বক্সে রয়েছে বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে, মনে করুন যে আপনি আপনার নিজস্ব অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিংবা অন্য কোনো ব্যক্তির অ্যাপ্লাই করে দিতে যাচ্ছেন যার ঠিকানা কথায় আলাদা রয়েছে, সেখানে আলাদা ঠিকানা আপনি উল্লেখ করে দেবেন। যেহেতু একই রয়েছে আমরা এই বক্সে টিক মার্ক দিয়ে দেবো। তারপর রয়েছে কিন্তু নাম, সংবাদদাতার নাম কিন্তু উল্লেখ করতে হবে যে ব্যক্তি এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছে। যদি আপনি আপনার শিশুর সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাহলে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, অথবা আপনি যদি আপনার এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু রেজিগনেশন, যদি কোনো আশা যদি অ্যাপ্লাই করে থাকেন সেই আশা এখানে সিলেক্ট করবে এবং তার এমপ্লয়মেন্ট আইডি উল্লেখ করে দেবেন। আর যদি আপনি নিজস্ব অ্যাপ্লাই করে থাকেন সেলফ, সেক্ষেত্রে আপনি কী করবেন, আদার সিলেক্ট করবেন। এরপরে আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন পরিসংখ্যানগত তথ্য, পিতামাতার তথ্য, পিতামাতার ধর্ম কী রয়েছে এখান থেকে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে কিন্তু পিতার শিক্ষাগত মান, তো পিতার যোগ্যতা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন, বিলো প্রাইমারি, প্রাইমারির নিচে নাকি সিগনেচার পারে না, অথবা মাধ্যমিক কিংবা মিডিল অথবা উচ্চ মাধ্যমিক যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর পিতার পেশা কী রয়েছে, ক্লার্ক নাকি এক কথায় হাউস হাজব্যান্ড নাকি আপনি জানেন না, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, অথবা নন ওয়ার্কার যেটি হয় আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। মাতার শিক্ষাগত মান কী রয়েছে, মায়ের শিক্ষাগত যোগ্যতা যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু মাতার পেশা কী রয়েছে, যদি কোনো জব করে থাকে সেক্ষেত্রে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন, অথবা হাউস ওয়াইফ যে রয়েছে এটি আপনি সিলেক্ট করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু অন্যান্য তথ্য। প্রথমত বলা হয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছরে, মায়ের যখন বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল। যদি আপনি না জেনে থাকেন সেটা আপনি একটি অ্যাকর্ডিং হিসাব করবেন, আপনাদের বয়স অনুযায়ী সেইভাবে একটি যোগ করলে কিন্তু বয়স বের হয়ে আসে। তো 20 বছরে বিয়ে হয়েছিল নাকি 18 বছরে নাকি 30 বছরে নাকি 25 বছরে, যেটি হয়ে থাকে সেই বয়সটা শুধুমাত্র উল্লেখ করে দেবেন, 25 কিংবা 30 কিংবা 18 কিংবা 19 কিংবা 22 যেটি হয়ে থাকে। প্রসবকালীন পরিচর্যা, তো প্রসবকালীন পরিচর্যা কী নেওয়া হয়েছিল, গভর্নমেন্টভাবে নাকি প্রাইভেটভাবে নাকি কোনো ডক্টর কিংবা নার্সের কাছ থেকে নাকি ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট নাকি রিলেটিভ কেউ করেছিল, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল পূর্ণ বছরে, যখন আপনার শিশুর জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল, কিংবা আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনাদের মায়ের বয়স কত ছিল সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। প্রসবের পদ্ধতি কী রয়েছে, নর্মাল নাকি সিজারিয়ান নাকি ভ্যাকুম যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কিন্তু এই সন্তান সহ মাতার জীবিত সন্তানের সংখ্যা, যদি আপনি ফার্স্ট হয়ে থাকেন সেটা আপনি 1 উল্লেখ করে দেবেন, অথবা আপনি সহকারে যদি 2 জন হয়ে থাকে সেটা আপনি 2 উল্লেখ করে দেবেন, যেটি হয়ে থাকে মাতার জীবিত সন্তানের সংখ্যা এক কথায় মোট তা উল্লেখ করে দেবেন। জন্মের সময় শিশুর ওজন কত ছিল, যদি এক কথা হসপিটালে হয়ে থাকে হসপিটালে কাগজে উল্লেখ করে থাকে, কিংবা আপনি জেনে থাকেন তা উল্লেখ করে দেবেন, আর নাহলে আপনি একটা অ্যাকর্ডিং সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে গর্ভের স্থিতিকাল, কত সপ্তাহ ছিল গর্ভের স্থিতিকাল তা আপনি উল্লেখ করে দেবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস আপলোড করতে হবে, যদি আপনাদের বয়স বেশি হয়ে থাকে সেই হিসেবে আপনাদের কিন্তু ডকুমেন্টস এখানে বেশি আসবে, যাদের বয়স কম রয়েছে 1 দিন কিংবা 2 দিন, এখন যে সমস্ত শিশুর কিংবা 10 দিন 12 দিন তাদের কিন্তু এখানে এই সমস্ত ডকুমেন্টসের অপশান আসবে না। তো প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন যে আপলোড ফর্ম 1, এটি আপনি কিন্তু নিকটবর্তী আপনার অঞ্চল অফিসে কিংবা আপনার যে এরিয়া হয়ে থাকে সেই এরিয়ার আপনি ঠিকানা চলে যাবেন বিডিও অফিসে অথবা অঞ্চল অফিসে কিংবা আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে, সেখানে আপনি কিন্তু এই আপলোড ফর্ম 1টি পেয়ে যাবেন। সেই ফর্মটা আপনি ফিল আপ করে এখানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আপলোড পেমেন্ট চালান, এখানে আপনাদের কিন্তু একটি চালান কপি কাটতে হবে, এক কথা আপনার বয়স অনুযায়ী কিন্তু
টাকা একটি পে করতে হয় আপনার নিকটবর্তী সেন্ট্রাল ব্যাঙ্কে, সেটা আপনি কিন্তু অঞ্চল থেকে একটি ফর্ম পেয়ে যাবেন কিংবা এসডি অফিস থেকে সেই ফর্মটি আপনি ফিল আপ করে সেই ভিত্তিতে আপনার টাকা কিন্তু একটি পে করতে হবে। এরপর সেই রিসিভ কপি আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড পারমিশন এটাও আপনি কিন্তু এসডি অফিস থেকে পেয়ে যাবেন। এসডি অফিস থেকে আপনি আপলোড পারমিশন সার্টিফিকেট নিয়ে নেবেন, এরপর আপলোড করে দেবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে রয়েছে তা পেয়ে যাবেন। তো আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আপনি কয়েকদিন অপেক্ষা করবেন, 1 সপ্তাহ, 10 দিন কিংবা 15 দিন কিংবা 1 মাস অপেক্ষা করার পর আবার আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন, অথবা আপনাদের রেজিস্ট্রির মোবাইল নম্বরে কিন্তু এসএমএস চলে আসবে যখন আপনাদের সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এগুলো আপনি কিন্তু জানতে পারবেন। এবং আরও বিষয় চেক করার জন্য আপনি কী করবেন, ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, মেনু বারে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন। বার্থ রয়েছে, বার্থে ক্লিক করবেন। তারপর হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেলেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, অথবা আপনার ডেট অফ বার্থ যারা আপনি অ্যাপ্লাই করেছেন। তারপর সাবমিটে ক্লিক করে দেখে নেবেন যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি নিচে চলে এসেছে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তাহলে আপনি কী করবেন, দেখতেই পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, সার্চে ক্লিক করবেন, আপনার ডিটেলস চলে আসবে। গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে। এরপর আপনি সেটি সাবমিট করতে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। এরপর ডাউনলোডে ক্লিক করে আপনাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে তা ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনি এখন কিন্তু 2024 সালে খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন।